হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরিয়েন্ট ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেন আসছে যে যদি কেউ কোশ্চেনটা অ্যাকচুয়ালি ডব্লিউবিপি 2024 কনস্টেবলের এখনো মেরিট লিস্ট বের হয়নি। তো সেক্ষেত্রে মেরিট লিস্টে কি হবে এই নিয়ে একটা প্রশ্ন আসছে। যেমন ধরা যাক কোনো ওবিসি স্টুডেন্ট আছে, সে ওবিসি এ বা বি হতে পারে, কেউ এসসি আছে, কেউ এসটি আছে, এই হচ্ছে কাস্টের স্টুডেন্টরা আছে। তো এখানে যাদের আনরিজার্ভ মানে যাদের কোনো সংরক্ষণ ছাড়া বয়সে পাচ্ছে না ফর্ম ফিল আপ করার সময়, তারা ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় নিয়ে, বয়সের ছাড় নিয়ে ফর্ম ফিল আপ করেছে। এসসিদেরও ছাড় আছে, এসটিদেরও ছাড় আছে। তো এক্ষেত্রে প্রশ্নটা আসছে, যারা বয়সের ছাড়টা নিচ্ছে, সংরক্ষণের ছাড়টা নিচ্ছে, তারা যদি ইউআর কাট অফ ক্লিয়ার করে, আনরিজার্ভডের যে কাট অফটা তৈরি হবে ফাইনাল মেরিট লিস্টে, তারা যদি ক্লিয়ার করে, তাহলে সেক্ষেত্রে তাদের নামটা এই কাস্ট ক্যাটাগরিতে আসবে। এই ক্যাটাগরিতে কি তাদের নামটা আসবে, নাকি তারা ইউআর আনরিজার্ভডের ক্ষেত্রেই তাদের নামটা আসবে? মানে কেউ যদি ওবিসি এ, সে যদি আনরিজার্ভডের ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করে, তাহলে তার কি ইউআর এ সিলেকশন হবে, নাকি সে ওবিসি এতেই থাকবে যদি সে বয়সের সংরক্ষণ নিয়ে থাকে? এই হচ্ছে মেন জিনিস। তো এক্ষেত্রে জানতে হবে যে 2019 ডব্লিউবিপি কনস্টেবল 2019-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে কিন্তু এই সংরক্ষণের ব্যাপারে অনেক দিন ধরে একটা কেস চলেছিল। প্রথমে সেই কেসের একটা ট্রাইব্যুনালে রায় হয়, পরবর্তীকালে সেই রায়টা কিন্তু বাতিল হয়ে আবার পুরনো মেরিট লিস্টই কিন্তু বজায় থাকে। তো এই যে ফাইলটা আমি খুলে রেখেছি পিডিএফটা, এটা হচ্ছে ওই সর্বশেষ যে রায়টা আসে, যার ভিত্তিতে শেষ যে মেরিট লিস্টটা পাবলিশ হয়, সেই রায়ের কপি এটা। তো এক্ষেত্রে কিছু কিছু জিনিস এখানে দেখতে হবে। আমি কিছু কিছু পেজে যাচ্ছি, আর সেখান থেকে এই প্রশ্নের উত্তরটাও আমি একদম পরিষ্কারভাবে দিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তাদের সিলেকশনটা ইউআরএ হবে নাকি কাস্টে হবে। তো প্রথমে চলে আসি 6 নম্বর পেজে। এই 6 নম্বর পেজে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের রায় অনুযায়ী 26/3/2021-এ একটা মূল যে প্যানেল, সেটা কিন্তু বাতিল করে নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়। প্রথমে কিন্তু কেসের ফয়সালা এটাই হয়। এক্ষেত্রে আমি যতদূর জানি যে 137 জন পরের লিস্টে তারা কিন্তু জায়গা পেয়েছিল। এবার এটা নিয়ে আবার নতুন করে কেস হয়, আর সেটাই হচ্ছে এই নতুন কেসের রায়, যেটা সর্বশেষ ফাইনাল বলে ধরা হয়। তো এখানে কিছু কিছু দিক দেখতে হবে। যেমন পিটিশনারদের কথা কী ছিল, তারা বলেছিল যে যে সংরক্ষিত শ্রেণীর যারা বয়সে ছাড় নিচ্ছে, তারা যদি ইউআরএর কাট অফ ক্লিয়ার করে, তাদের ইউআরএ জায়গা দেওয়া প্রয়োজন। তাদের এইটা ছিল মূল একটা বিতর্কিত বিষয়, যে বয়সের ছাড় নেওয়া সংরক্ষিত প্রার্থীরা সাধারণ বা অসংরক্ষিত আসন, মানে যে ইউআরের যে আসন, সেখানে পাওয়ার তাদের যোগ্য ছিল, তাদের সেই নাম্বারটা ছিল। এবার এক্ষেত্রে আদালত কি জানিয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় আসি। যেমন একটা আমি মার্ক করে রেখেছি, পেজ নাম্বার 18 এই অর্ডার কপির, আমি দেখাচ্ছি সেটা। পেজ নাম্বার 18-এ আমি একটু আসি। আচ্ছা, পেজ নাম্বার 18-এ এখানে কি লেখা আছে, যে 1976 সালের একটা ক্যাটাগরির একটা আইন আছে, আর 2012 সালের একটা আইন আছে। কিসের আইন? এটা বলা হচ্ছে যে আদালত জানিয়েছে যে 1976 এবং 12 সালের যে আইন অনুযায়ী এখানে কি বলা আছে, যে মেধাবী সংরক্ষিত প্রার্থীরা যদি অসংরক্ষিত আসনে কিন্তু তারা নির্বাচিত হতে পারে। তার মানে কি, কেউ যদি ওবিসি ক্যাটাগরি হয়, কিংবা এসসি হয়, কিংবা এসটি হয়, এই যে প্রার্থীরা আছে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, তারা যদি তাদের মেধার কারণে, মানে সে পড়াশোনা বেশি জানে বা বেশি ভালো নাম্বার পেয়েছে, সেই জন্যই তার মেধাটা এখানে বেশি হিসেবে ধরা হচ্ছে। তো সেখানে কিন্তু বয়সের ছাড় নিলেও সে যদি সেই ইউআর এর কাট অফটা ক্লিয়ার করে, তাহলে কিন্তু তার জায়গাটা কিন্তু আনরিজার্ভডেই দিতে হবে। তো এক্ষেত্রে আদালত সেটাই বলে যে বয়সের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়, সেটা কিসের দেওয়া হয়, সেটা শুধুমাত্র একটা প্রাথমিক পর্যায়ে কিন্তু দেওয়া হয় তাদের, সেটা কিন্তু অসংরক্ষিত আসনে, মানে ইউআরএ তাদের সিলেকশনের জন্য কিন্তু এটা কোনো রকম বাধা সৃষ্টি করবে না। কি বাধা সৃষ্টি করবে না? এজ ফ্যাক্টরটা। বোঝা যাচ্ছে? এখানে কি বলা হচ্ছে, ইন দ্য কেস অন হ্যান্ড নো পলিসি ডিসিশন অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন পয়েন্টেড আউট টু দিস কোর্ট টু দ্য এফেক্ট দ্যাট এ রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাভেলড অফ দ্য এজ রিডাকশন, যদি একটা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, সেটা ওবিসি এসসি এসটি যেই হতে পারে, সে যদি এজ রিল্যাক্সেশনটা যদি নেয় অ্যাজ আ রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট, ক্যান নট বি অ্যাকোমোডেটেড টু দ্য জেনারেল ক্যাটাগরি সিটস। অন দ্য কন্ট্রারি, দ্য 1976 Act and the 2012 Act allows meritorious reserved category candidates to be accommodated in general category vacancies irrespective of the fact
দ্যাট দে হ্যাভ অ্যাভেলড অফ দ্য এজ রিল্যাক্সেশন। তাহলে কি বলা হচ্ছে, এই আইনের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি মেরিটোরিয়াস রিজার্ভ ক্যাটাগরি, যদি মেধাবী ছাত্র হয়, সে যদি রিজার্ভ ক্যাটাগরিরও হয়, তাহলে সে কিন্তু জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সিতে জায়গা পাবে, মানে কিন্তু ইউআরের কাট অফ ক্লিয়ার করে সে কিন্তু ইউআরেই জায়গাটা পাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা সৃষ্টি হবে না। এক্ষেত্রে আরেকটা জায়গায় চলে আসি, পেজ নাম্বার 26-এ চলে আসি এই অর্ডারে। পেজ নাম্বার 26, আমি এগুলো একটু মার্ক করে রেখেছি। পেজ নাম্বার 26-এর এখানে একটা পয়েন্ট দেখাচ্ছি, হ্যাঁ 79 নাম্বার পয়েন্টটা। এখানে কি বলছে, দেয়ার ইজ নো প্রভিশন ইন দ্য 1976 or 2012 অ্যাক্ট। এখানে এই আইনে এমন কোনো প্রভিশন নেই ফর ফিলিং আপ দ্য আনরিজার্ভ পোস্ট বাই মেরিটোরিয়াস রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাভেলড দ্য বেনিফিটস অফ রিল্যাক্সেশন ইন এজ এটসেট্রা। On the contrary, the aforesaid status permit filling up the unreserved post by meritorious candidates। তো এর একটু সহজভাবে বলে দিই যে বয়সের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয় সেটা কি হয়, সেটা একটা প্রাথমিক পর্যায়ে কিন্তু এই ছাড়টা দেওয়া হয়। এতে একটা রিজার্ভ ক্যাটাগরি যদি সে এজ রিল্যাক্সেশন নেয়, তাহলে তার কিন্তু ইউআরএ যে সিলেকশন পাওয়া সেটার কোনো প্রভিশন কিন্তু, মানে সেটা যদি বাতিল হয়, মানে এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওবিসি এসসি এসটি স্টুডেন্ট তারা যদি ইউআরের কাট অফটা ক্লিয়ার করে, তাহলে যে তাকে ইউআরে জায়গা দেওয়া হবে না, এরকম কোনো প্রভিশন কিন্তু এই দুটো আইনে কিন্তু বলা নেই, 1976 আর 2012 আইন। তো একটু আমি এই আইনটা যখন এখানে মেনশন করা হচ্ছে, তো সেই আইনের ব্যাপারে যদি এখানে কিছু লেখা থাকে তো সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে এটাও আমি মার্ক করে রেখেছিলাম, পেজ নাম্বার 20-তে আছে একটু বলা। পেজ নাম্বার 20টা একটু দেখি। আচ্ছা, পেজ নাম্বার 20, হ্যাঁ পেজ নাম্বার 20-তে 2 নম্বর পয়েন্টে একটু মার্ক করা আছে। 2 নম্বর পয়েন্টটা দেখি এখানে একটু, হ্যাঁ এখানে বলা হচ্ছে দ্য মেম্বার অফ এনি শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট কোয়ালিফাইং অন দ্য মেরিট ফর অ্যাপয়েন্টমেন্ট টু এনি আনরিজার্ভ ভ্যাকান্সি ইন এ সার্ভিস or a post in any establishment to be filled by the direct recruitment shall not be deducted from the quota reserved in such service or post such candidate under subsection। তো এটা কি বলা হচ্ছে যে এই আইনের এই ধারায় বলা হচ্ছে যে যদি কোনো এসসি শিডিউল কাস্ট বা যদি কোনো এসটি শিডিউল ট্রাইব প্রার্থী নিজের মেধার ভিত্তিতে যদি সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো অসংরক্ষিত আসন, কোনো আনরিজার্ভ ভ্যাকান্সির কোনো অসংরক্ষিত আসনের শূন্য পদে সে যদি নির্বাচিত হয়, যদি অ্যাপয়েন্টেড হয়, তাহলে সেই পদটা এসসি বা এসটির সংরক্ষণ কোঠা থেকে কিন্তু কমানো বা বাদ দেওয়া হবে না। shall not be deducted from the quota reserved in such service or post for such candidate under subsection। মানে কি, একটা এসসি বা এসটি তাদের তো একটা কোটা আছে, আমি ধরলাম তাদের 100টা কোটা আছে, এই 100টা কোটার মধ্যে দেখা গেল যে 20টা এমন স্টুডেন্ট পাওয়া গেল এই দুটো ক্যাটাগরি এসসি এসটির, যে তারা তাদের মেরিটোরিয়াস মানে তারা মেধাবীর কারণে তারা ইউআরের কাট অফটা ক্লিয়ার করছে। তাহলে সেখানে কি বলা হচ্ছে যে তাদের এই যে আনরিজার্ভ ভ্যাকান্সির যে কাট অফ তারা ক্লিয়ার করছে, তাদের কিন্তু এই যে 20টা সিট, এই যে 20 জন ছাত্রছাত্রী তারা এই আনরিজার্ভডে যখন জায়গা পেল, তখন কিন্তু এই যে 100টা সিট থেকে কিন্তু 20টা সিট কিন্তু কমবে না, তখন এই 100টাই থাকবে, তাতে 100টা আবার ক্যাটাগরির লোকজন নেওয়া হবে। মানে বোঝা গেল যে 100 জন, এই যে 100টা সিট আছে, 100টা থেকে 20 জন ইউআরে গেল, তার মানে কি এখানে কি 80 হয়ে যাবে? এই সিটটা কোনোদিনই হবে না, এই সিটটা 100ই থাকবে। সেখানে 100 জন এমন পাবে যে তারা ক্যাটাগরির ছেলে হবে, তারা ইউআরের কাট অফ ক্লিয়ার করতে পারবে না, কিন্তু এসসি এসটি ইরেসপেক্টিভ তাদের কাট অফ তারা ক্লিয়ার করবে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে শ্যাল নট বি ডিডাক্টেড ফ্রম দ্য কোটা রিজার্ভড ইন সাচ ক্যাটাগরি, মানে ওই কোটায় যে রিজার্ভ করা আছে যে ক্যাটাগরিটা, সেখান থেকে কিন্তু কোনো কমানো হবে না। আর একটা দেখাচ্ছি, এখানে এই 2012 আইনের একটা পেজে 21 নম্বর পেজে আছে, 21 নম্বর পেজে দেখাচ্ছি, 21 নম্বর পেজে আছে এটা, একটুখানি সময় দাও আমি দেখাচ্ছি। এখানে এই যে 21 নম্বর পেজে আছে, সাবজেক্ট টু আদার প্রভিশন অফ দিস অ্যাক্ট 10% the vacancies should be reserved for candidate belonging to the other backward classes as a OBC A, OBC B। এটার কথা না, এটা না, আমি দেখাচ্ছি, একটুখানি সময় দাও, এটা আমি দেখাচ্ছি। এটা আছে বিতে আছে, বিতে আমার মার্ক করাটা ভুল হয়েছিল, বিতে আছে। এখানে বলা হচ্ছে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ওবিসি ক্যান্ডিডেট কোয়ালিফাইং অন দ্য মেরিট ইন ওপেন কম্পিটিশন অন দ্য সেম স্ট্যান্ডার্ড অ্যাজ দ্য আনরিজার্ভড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট এনি আনরিজার্ভড পোস্ট ইন দ্য সার্ভিস অর পোস্ট
in an establishment to be filled by the direct recruitment shall not be adjusted against the quota reserved in such service or post for such candidates under subsection। তো এটা একটু বলে দিই, এটা সেই একই বলা হচ্ছে যে যেটা এসসি এসটির ক্ষেত্রে বলা হয়েছিল, সেটা বলা হচ্ছে যে ওবিসির ক্ষেত্রে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে যদি কোনো প্রার্থী একটা ওপেন কম্পিটিশনে যদি সে তাদের এই সেম স্ট্যান্ডার্ড মানে একই মানদণ্ডে তাদের বিচার করা হচ্ছে, তো সেখানে যদি কোনো আনরিজার্ভড কাট অফ ক্লিয়ার করে মানে আনরিজার্ভডের পদে নির্বাচিত হয়, তাহলে ওবিসির জন্য যে কোটাটা সংরক্ষিত আছে সেটা কিন্তু তার সাথে অ্যাডজাস্ট করা হবে না। তার মানে কি সেই একই জিনিস, সে যদি ইউআরএ চলে যায় তার কিন্তু এখান থেকে ওবিসির যে সিটগুলো আছে সেটা কিন্তু কমবে না, সেটা একই থাকবে। যারা ওবিসির হিসাবে কাট অফ ক্লিয়ার করবে তারা কিন্তু ওবিসিতেই চান্স পাবে। তো মেন কথাটা এখানে কি বলা হচ্ছে, মেন কথাটা বলা হচ্ছে এসসি এসটি ওবিসি সে যেই থাক, সে এজ রিল্যাক্সেশন যদি নেয়, এই এজ রিল্যাক্সেশন নেওয়ার পরে যদি সে ইউআরের কাট অফটা যদি ক্লিয়ার করে, তাহলে তার জায়গা বরাবরই ইউআরেই থাকবে। তার এজ রিল্যাক্সেশন নেওয়ার জন্য যে তার ইউআরের কাট অফ ক্লিয়ার করলেও যে তার ক্যাটাগরিতে জায়গা দিতে হবে, সেটা কিন্তু এই রায়ে কিন্তু বহাল হয়নি। তাহলে বোঝা গেল, তার মানে আমি যদি ওবিসি হই, আমার যদি বয়সের আমি ছাড় নিই, কিন্তু ছাড় নেওয়ার পরে আমি ধরে নিলাম ইউআরের কাট অফ গেল 60, তা আমি পেলাম 61, কিন্তু আমি বয়সের ছাড় নিয়েছি, তাহলে কি আমার জায়গাটা কি ওবিসিতে হবে বয়সের ছাড় নেওয়ার জন্য? না, আমার জায়গাটা ইউআরেই হবে। আর ওবিসির সিটটা যদি 100টা থাকে, আমি যে ইউআরে বেরিয়ে গেলাম তার জন্য কি 99টা সিটে চলে আসবে? না, ওবিসির সেই 100টা সিটই থাকবে। এই হচ্ছে মেন কথা। তো এখান থেকে এই যে প্রশ্নগুলো উঠছে যে যাদের বয়সের ছাড় বা সংরক্ষণের ছাড় নেওয়ার জন্য যে তারা ইউআরের কাট অফ ক্লিয়ার করলে তাদের যে তারা ইউআরএ সিলেকশন পাবে না, এরকম কিন্তু কোনো কিছু সেই রায় কিন্তু বহাল হয়নি। তার মানে কি ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছিল সেটা কিন্তু পরবর্তীকালে মানে বাতিল হয়। যে লিস্টটা পাবলিশ করা হয়েছিল সেই লিস্টটা কিন্তু পুনরায় কিন্তু বহাল থাকে। ওই যে 26/3/2021 সালের যে লিস্টটা, প্রথম যে লিস্টটা পাবলিশ হয়েছিল তারা কিন্তু বজায় থাকে। আর ট্রাইব্যুনালের নির্দেশে যে কিছু লোক যে যাদের চাকরি দেওয়া হয়েছিল, যে যারা ওই মেরিট লিস্টে ঢুকেছিল প্রথম রায়ের ভিত্তিতে যেটা দেওয়া হয়েছিল, তারা কিন্তু বেরিয়ে গিয়েছিল, কিন্তু তাদের সেক্ষেত্রে এই রায়ে বলা ছিল যে তাদের কোনো দোষ নেই, তাদের পরবর্তীকালে যদি ফাঁকা থাকে সেখানে তাদের নিয়ে নেওয়ার একটা ভাবনা চিন্তা করা যেতে পারে, কারণ তাদের পরবর্তীকালে একটা মেরিট লিস্ট দিয়ে তাদের নামটা ঢোকানো হয়েছিল এই ক্ষেত্রে। তার মানে কি ফার্স্ট যে লিস্টটা বেরিয়েছিল ফার্স্ট মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা কিন্তু অ্যাকচুয়ালি সেই মেরিট লিস্টটাই কিন্তু বজায় থাকে, যে প্রথম যে মেরিট লিস্টটাই বেরিয়েছিল। তো এক্ষেত্রে বলতে পারি যে এই যে সবাই চিন্তা করছে যে আমি ওবিসি এ ক্যান্ডিডেট কি আমি ওবিসি বি ক্যান্ডিডেট কিংবা এসসি ক্যান্ডিডেট কিংবা এসটি ক্যান্ডিডেট, এবার যারা বয়সের ছাড় নেয়নি তাদের কথা আলাদা, কিন্তু কেউ বয়সের ছাড় নিয়েছে, নেওয়ার পরে ভাবছে যে তারা যদি ইউআরের কাট অফটা ক্লিয়ার করে তারা কোথায় চান্স পাবে, বা অন্যরাও চিন্তা করছে যে যদি এরকম ওবিসি এ বি এসসি এসটির লোকজন থাকে, কেউ বয়সের ছাড় নেওয়ার পরও তারা যদি বেশি নাম্বার পায়, তাহলেও কি তারা এই ক্যাটাগরির জায়গাটা ভর্তি করতে থাকবে, যে এই ক্যাটাগরির জায়গাটা সেখানেই পাবে, নাকি তাদের ইউআরে পাঠিয়ে দেওয়া হবে, আনরিজার্ভডে পাঠিয়ে দেওয়া হবে? তো তাদের আনরিজার্ভডেই পাঠিয়ে দেওয়া হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা পাওয়া গেছে। আর যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো, বা যদি আমার এখানে কোনো মিস্টেক থাকে তাহলে একটু ধরিয়ে দিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।